জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি সেই আহ্বান জানিয়েই তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের কারণ হচ্ছে মূলত যে শ্রেণী কার্যক্রম থেকে সেই মার্চ মাস থেকে তোমরা শ্রেণী কার্যক্রম থেকে বিচ্ছিন্ন আছো, সেই ক্লাসের কিছুটা ক্লাসের সাথে সংযুক্ত করা। এটা অনেক বড় এবং দুরূহ কাজ। অনেক কার্যক্রমের মধ্যে এটা করা হচ্ছে। আশা করি এর মাধ্যমে তোমাদের অনেকটাই উপকার হবে। আমরা ক্লাস শুরু করি। আমরা আলোচনা করব ছন্দ নিয়ে। আমরা জানি ছন্দ হচ্ছে কি? ছন্দ একটা দোলা। আমরা এই দোলাটা দেখতে পাই কোথায়? প্রকৃতির বিভিন্ন জায়গায় এই দোলাটা দেখা যায়। আমরা যেমন সাগরের, নদীর ঢেউ, কিংবা যখন ফসল থাকে মাঠে, তখন ফসলে বাতাস লাগলেও সেখানেও একটা ঢেউ উঠে। এইরকম যেখানে একটা দোলা তানের তৈরি হয়, ঢেউয়ের তৈরি হয়, এরকম জিনিসগুলোই হচ্ছে ছন্দ। তো ছন্দ শব্দের ব্যুৎপত্তি সম্পর্কে বলা যায়, সংস্কৃত ছন্দস থেকে ছন্দ শব্দের উৎপত্তি। এর ব্যুৎপত্তিগত সম্পর্কে বলা যায় যে ছন্দ আহ্লাদন, এবং এর সাথে যুক্ত হয়েছে অস, এবং অসের অর্থ অসন। এই চটা ছয়ে রূপান্তরিত হয়ে গেছে। কোন ছ? ছন্দর ছটা। ছন্দের সংজ্ঞা দিতে গিয়ে ছান্দসিক প্রবোধ চন্দ্র সেন বলেছেন, আসলে এটা এই সংজ্ঞাটাই আমাদের সবার কাছে খুবই পরিচিত। বিশেষত শিল্পিত বাকৃতির নামই ছন্দ। শিল্পিত বাকৃতি কোনটা? আমরা সাধারণভাবে যে কথাগুলো বলি, সেই কথাগুলোর মধ্যেই যখন কোনো বাক্য অথবা কবিতার মতো কোনো লাইন যখন বিশেষ হয়ে ওঠে, তখনই সেটা হচ্ছে শিল্পিত বাকৃতি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, বাক্য স্থিত পদগুলোকে যেভাবে সাজাইলে বাক্যটি শ্রুতিমধুর হয় ও তাহার মধ্যে ভাবগত ও ধ্বনিগত সুষমা উপলব্ধ হয়, পদ সাজাইবার পদ্ধতিকে ছন্দ বলে। তাহলে শ্রুতিমধুর হতে হবে, আবার ভাবগত ও ধ্বনিগত একটা সুষমা সৌন্দর্য উপলব্ধ হবে, সেটাকেই বলা হবে ছন্দ। আর আব্দুল কাদির, যিনি ছন্দ সম্পর্কে বই লিখেছেন, এবং বলা চলে এই ক্লাসের অনেক কিছুই তার বই থেকে নেওয়া হয়েছে, তিনি বলেছেন শব্দের সুমিত ও সুনিয়ন্ত্রিত বাণীবিন্যাসকে বলা হয় ছন্দ। সুমিত এবং সুনিয়ন্ত্রিত। যখন কবিতা লেখা হয় তখন সেখানে শব্দকে খুব নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয়। একটা শব্দ দেখা যায় সেই শব্দটা নানান ব্যঞ্জনা নিয়ে আসে, সেই শব্দটার সৌন্দর্য যেমন থাকবে তেমন বাণীবিন্যাসটাও হবে একদম নিয়ন্ত্রিত। যাই হোক, সুতরাং ছন্দে থাকবে শ্রুতিমধুর শব্দ, অর্থাৎ শব্দগুলো কি শুনতে ভালো লাগবে। এরপরে শব্দ সাজানোর কৌশল। শব্দ সাজানোর কৌশল বলতে আমরা কোনটাকে বুঝবো সেটা নিয়ে একটু দেখি। যে শব্দ সাজানোর কৌশল অর্থাৎ শব্দগুলোকে একটা নির্দিষ্ট কৌশলে সাজাতে হবে। আমরা যখন কবিতা পড়ি তখন দেখি যে কখনো শেষে মিল বিন্যাস থাকছে, আবার কখনো মিল বিন্যাস থাকছে না। আমরা যদি অমৃতাক্ষর ছন্দে যাই তাহলে দেখব মিল বিন্যাস থাকবে না। আবার যদি আমরা আধুনিক কালের গদ্য কবিতায় আসি, সেখানে দেখব যে কবিতাগুলোকে গদ্যর আকারে লেখা হচ্ছে। তো এই যে বিভিন্নভাবে, অর্থাৎ শব্দগুলোকে সাজানোর মাধ্যমেও কবিতার লাইনগুলোকে কি করা হচ্ছে? তৈরি করা হচ্ছে। এটাকেই বলা হচ্ছে শব্দ সাজানোর কৌশল, যা শোনা মাত্রই কানে জাগবে ধ্বনি কল্লোল এবং অধিকাংশ ক্ষেত্রেই চিত্তে জাগবে রস। তাহলে ধ্বনি কল্লোল বলতে আমরা যখন একটা কবিতা শুনি বা সাধারণ কথা শুনি,
সেই সময় কিন্তু দেখব যে কবিতার সুরগুলো বা কবিতার পংক্তিগুলো যখন উচ্চারণ করা হয় তখন একটা বিশেষ ধ্বনি কল্লোল তৈরি হয়, সৃষ্টি হয়, আর সেটা শুনে আমাদের মনও উদ্দীপ্ত হয়। এই বিষয়টা এই যে কবিতার মধ্যে থাকে সেটাকেই বলা হচ্ছে ছন্দ। তো আমরা এখন দেখব যে ছন্দ বিষয়টা বিশেষ করে আমরা যেই রকম ভাবে অভ্যস্ত পড়ে বা দেখে ঠিক সেভাবেই আমরা অর্থাৎ ক্লাসে যেভাবে আমরা অভ্যস্ত সেভাবে হয়তো আমরা পড়তে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব এখান থেকে যতটা সম্ভব সহজভাবে জিনিসগুলোকে বোঝার। আসলে ছন্দ বিশ্লেষণের জন্য অনেকগুলো উপাদান আছে। কি কি উপাদানগুলো? সেই উপাদানগুলো আমি এখানে 10টি উল্লেখ করেছি। সেগুলো হচ্ছে ধ্বনি, বর্ণ, অক্ষর, মাত্রা, তারপরে হচ্ছে জ্যোতি, ছেদ, পর্ব, চরণ, পংক্তি এবং স্তবক। আমরা এইসব বিষয়গুলো নিয়ে একে একে আলোচনা করব। আমরা প্রথমে দেখি ধ্বনি কাকে বলে। ধ্বনি অর্থাৎ যা কিছু উত্থিত হয় এই প্রকৃতিতে, যে কোনো ধরনের শব্দ যেটা আমরা শুনতে পাই সেই শব্দগুলোই হচ্ছে ধ্বনি। কিন্তু ভাষার ক্ষেত্রে ধ্বনি হচ্ছে আলাদা। আলাদা বলতে কি, যে আমরা কথা বলার জন্য কি হয়, যে কোনো ধ্বনি দিয়ে কিন্তু সম্ভব হয় না। কথা বলার জন্য আমাদের কি হয়, অর্থপূর্ণ ধ্বনির প্রয়োজন হয়। অর্থাৎ মানুষের ইচ্ছায় তার গলা থেকে নিঃসৃত স্বর বায়ু স্তরে শোনার মতো যে স্পন্দন তোলে তাকে ধ্বনি বলে। অর্থাৎ আমরা কথা বলার জন্য যেই শব্দগুলো করছি এই শব্দগুলোকেই বলা হচ্ছে ধ্বনি। তো আমরা সবসময় যে ধ্বনি ব্যবহার করি যেগুলো, সেগুলো যে সবই অর্থপূর্ণ এমন নয়। আমরা অনেক সময় অনর্থক ধ্বনিও ব্যবহার করে থাকি। তো আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি তার মধ্য থেকে অর্থ প্রকাশের জন্য আমরা কেবলমাত্র 50টা ধ্বনিকেই ব্যবহার করি। এরপর বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনি হচ্ছে উচ্চারণের সাথে সম্পর্কিত, আর বর্ণ হচ্ছে লেখার সাথে। অর্থাৎ ধ্বনিকে যে আমরা উচ্চারণ করছি সেটাকে লিখে প্রকাশ করার যে চেষ্টা বা লিখে প্রকাশ করার যে প্রতীক, সেই প্রতীকটাকেই বলা হচ্ছে বর্ণ। অর্থাৎ ধ্বনিকে ছবিত রূপ দিলেই তা বর্ণে পরিণত হয়। যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলো যখন আমরা মুখে উচ্চারণ করি তখন ধ্বনি, আর যখন এগুলোকে আমরা লিখে প্রকাশ করি তখন সেগুলো হয়ে যায় বর্ণ। আরেকটা জিনিস, অক্ষর। অক্ষর নিয়ে আমাদের সবার মাঝেই একটা বিভ্রান্তি থাকে। অক্ষর বলতে আমরা বর্ণকে বুঝি সাধারণভাবে। আসলে অক্ষর এবং বর্ণের মধ্যে তফাৎ আছে। আমরা অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই এগুলো যে উচ্চারণ করছি এগুলো সবগুলোই হচ্ছে বর্ণ, কিন্তু অক্ষর হচ্ছে আলাদা জিনিস। অক্ষরটা শব্দের উপরে নির্ভরশীল। কিভাবে? একটা শব্দের একবারে যতটুকু উচ্চারণ করা যায়, ইংরেজিতে যেটাকে আমরা সিলেবল বলি, অর্থাৎ একটা শব্দ যখন আমরা উচ্চারণ করব তখন একবারেই করি, কিন্তু সেখানে ঝোঁক থাকে কয়েকটা। বিশেষ করে দেখো, একটা উদাহরণ দিয়েছি সুমন্ত, আমি বড় করে লিখেছি। এই শব্দটাকে আমরা 3বারে উচ্চারণ করছি, সুমন্ত। আমরা দ্রুত উচ্চারণ করছি বলে বিষয়টা হয়তো খেয়াল করতে পারি না, কিন্তু এখানে 3বার আছে, সুমন্ত। তাহলে এই 3 প্রয়াসে বা 3বারে যে উচ্চারণ করছি, এই এখানে 3টি অক্ষর বিদ্যমান। তাহলে এখানে বর্ণ বেশি আছে, সু আছে, মো আছে, ন আছে, ত আছে, কিন্তু এখানে অক্ষর আছে 3টি। তো এখানে যেহেতু 3টি অক্ষর আছে, তাই এই 3টি অক্ষর থাকার, 3টি ঝোঁক থাকার কারণে এই সুমন্ত শব্দে 3টি অক্ষর বিদ্যমান। এরপরে আসি আমরা অক্ষরের শ্রেণী বিভাগ। অক্ষরের শ্রেণী বিভাগ হচ্ছে, অক্ষর হচ্ছে 2 প্রকার, একটা মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্ধাক্ষর। হ্যাঁ, তো মুক্তাক্ষরকে বলা হয় স্বরান্ত অক্ষর, আর বদ্ধাক্ষরকে বলা হয় ব্যঞ্জনান্ত অক্ষর। স্বরান্ত আর ব্যঞ্জনান্ত দুইটা একটু খেয়াল করো,
যে স্বরান্ত মানে কি, যার অন্তে স্বরধ্বনি থাকবে। স্বরান্ত অর্থাৎ যার অন্তে স্বরধ্বনি তাকে বলা হচ্ছে স্বরান্ত। আর ব্যঞ্জনান্ত মানে কি, যার শেষে ব্যঞ্জন ধ্বনি থাকবে। তো যেটা আমরা মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর আলোচনার প্রসঙ্গে দুইটা বিষয় আলোচিত হয়ে যাবে। মুক্তাক্ষর মানে যে অক্ষর হচ্ছে মুক্ত, অর্থাৎ সেটাকে ইচ্ছা মতো উচ্চারণ করা যাবে। উচ্চারণকালে কি হবে, নিঃশ্বাসের গতিপথ মুক্ত থাকে, আটকে যায় না, তাকে বলে মুক্তাক্ষর। যেমন আ, মি, উ, লে, অর্থাৎ এগুলোকে যদি আমরা ইচ্ছা করি তাহলে কিন্তু ইচ্ছা মতো টেনে উচ্চারণ করতে পারবো। আ, মি, এভাবে উচ্চারণ করা যাবে। হ্যাঁ, তাহলে যে অক্ষরগুলো উচ্চারণকালে আটকে যাবে না, অর্থাৎ আমি ইচ্ছা করলে সেগুলোকে টেনে নিতে পারবো, সেই অক্ষরগুলোকেই বলা হচ্ছে মুক্তাক্ষর। এবং এই অক্ষরগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই অক্ষরগুলোর শেষে কি থাকে, স্বরধ্বনি থাকে। হয় অক্ষরটা স্বরধ্বনি হয়, আর না হয় শেষে স্বরধ্বনি থাকে। বদ্ধাক্ষর বলা হচ্ছে যে এটা উচ্চারণকালে নিঃশ্বাস কি হবে, আটকে যাবে, নিঃশ্বাসের গতি রুদ্ধ হয়ে যায়। যেমন চর, নিঃ, আমরা কিন্তু এগুলোকে ইচ্ছা করলেই টেনে নিতে পারবো না, এগুলো কি হবে, উচ্চারণ করতে গিয়ে আটকে যাবে। তাহলে আমরা দুই ধরনের অক্ষর পাচ্ছি, একটা উচ্চারণের সময় গতিপথ মুক্ত থাকবে, আটকে যাবে না, আর আরেকটা উচ্চারণকালে গতিপথ কি হবে, রুদ্ধ হয়ে যাবে। তাহলে যেটা আটকে যাবে না সেটাকে মুক্তাক্ষর বলবো, আর যেটাতে গতি রুদ্ধ হবে, হ্যাঁ, আর যেটাতে গতি রুদ্ধ হবে সেটাকে বদ্ধাক্ষর বলবো। এরপরে আসে মাত্রা। মাত্রা হচ্ছে কি, পরিমাপের একটা জিনিস। কেমন, যে আমরা জানি যে কঠিন পদার্থের জন্য আমরা ব্যবহার করি কি, কেজি। আমরা তরল পদার্থের জন্য ব্যবহার করছি লিটার। হ্যাঁ, আর আমরা আবার আমরা ব্যবহার করছি, দেখো, দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা ব্যবহার করছি মিটার। এরকমই কবিতার ছন্দের জন্য আমরা ব্যবহার করছি কি, মাত্রা। অর্থাৎ একটা কবিতার লাইনে কতগুলো অক্ষর আছে, সেই অক্ষরটা পরিমাপের জন্যই আমরা কি করছি, ব্যবহার করছি এই মাত্রাটা। তাহলে মাত্রাটা হচ্ছে কবিতার লাইনের অক্ষর পরিমাপের একটা জিনিস। তাহলে একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়টাকে বলে মাত্রা। যেমন আমরা, হ্যাঁ, আমরা শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে আমরা, দুইটা অক্ষর। হ্যাঁ, তাহলে এখানে বলতো আমটা কি, বদ্ধাক্ষর না মুক্তাক্ষর? বদ্ধাক্ষর। কি কারণে, যে আমটা যেহেতু আটকে যাচ্ছে, হ্যাঁ, সে কারণে এটাকে বলা হচ্ছে বদ্ধাক্ষর। আর রাটা বদ্ধাক্ষর, রাটা হলো মুক্তাক্ষর। হ্যাঁ, রাটাকে আমরা ইচ্ছা মতো উচ্চারণ করতে পারছি, তাই রা হচ্ছে মুক্তাক্ষর। তাহলে আমরা এখানে আমরা এটা যে উচ্চারণ করলাম, এখানে দুইটা অক্ষর পাচ্ছি, একটা আম, একটা রা। তো এই অক্ষর দুইটার মাত্রার পরিমাপ থাকছে। তো এই এটাকে কয়টা মাত্রা হবে, এই মাত্রার পরিমাপটাকেই বলা হচ্ছে, বা এখানে আমরা আমে কয়টা মাত্রা পাবো, রাতে কয়টা মাত্রা পাবো, এই বিষয়টা পরিমাপ করাটাই হচ্ছে মাত্রা। এরপরে আসি জ্যোতি। জ্যোতি, আমরা জানি জ্যোতি বলা হয় কাকে, বিরাম চিহ্নকে। বিরাম চিহ্ন আমরা যখন মনের ভাব প্রকাশের জন্য অনেক সময় শব্দের মাঝখানে বসাই, আমরা বাক্যের বিভিন্ন জায়গায়, বাক্য যদি বড় হয় সেই বাক্যকে বিভিন্ন অংশে বিভক্ত করার জন্য আমাদেরকে কি করতে হয়, মাঝে মাঝে থামতে হয়, আমাদের সুর পরিবর্তন হয়। যেমন এখানে দেখো, কবিতা আবৃত্তির সময় ছন্দের প্রয়োজনে আমি কিন্তু দুইবার থেমে যাচ্ছি, বা ভাবের প্রয়োজনে যে বিরতি ঘটে তাকে জ্যোতি বলে। আমি কয়বার এখানে আমি থেমে যাচ্ছি না একদম, কিন্তু কি করছি, এখানে আমার কথা বলার সময় ভঙ্গিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? পরিবর্তন হচ্ছে।
জি স্যার। ভঙ্গিগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে ভঙ্গিগুলো যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই ভঙ্গিগুলো পরিবর্তনের জায়গাগুলোকে বলা হয় জ্যোতি। তাহলে জ্যোতি। আমরা দেখি যে কবিতা আবৃত্তির সময় ছন্দের প্রয়োজনে বা ভাবের প্রয়োজনে যে বিরতি ঘটে তাকে জ্যোতি বলে। কয়েকটা কিন্তু জায়গায় কি হচ্ছে, আমি আমার স্বরভঙ্গিটাকে পরিবর্তন করছি, যে যে জায়গায় স্বরভঙ্গি পরিবর্তন করছি সে সে জায়গায় জ্যোতি পড়ছে। তাহলে জি স্যার। একবারে আমি এটা গদ্যের ক্ষেত্রে দেখলাম, কবিতার ক্ষেত্রে একটা পংক্তির, পংক্তি বলা হচ্ছে তাকে কবিতার লাইনকে, একবারে পংক্তির Right. যতখানি অংশ উচ্চারিত হয় তাই জ্যোতি। যেমন খেয়াল করো, একটা কবিতার লাইন আছে নিচে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। লাখে লাখে। হ্যাঁ, আমার স্বরভঙ্গিটা কয়েকবার চেঞ্জ হচ্ছে, দেখো আমি স্পেস দিয়ে এগুলোকে দূরে দূরে করে রেখেছি। কিসের নেশায় কেমন করে মরছে কেমন যে করে? বীর লাখে লাখে। Okay. তাহলে কিসের নেশায়, এখানে একটা জ্যোতি পড়েছে, কেমন করে এখানে একটা জ্যোতি পড়েছে, মরছে যে বীর এখানে একটা জ্যোতি পড়েছে, লাখে লাখে এখানে একটা জ্যোতি পড়েছে। তাহলে এখানে কয়টা জ্যোতি পড়েছে মোট? 4টা। চারটা জ্যোতি পড়েছে এখানে, চারটা জ্যোতি এখানে পড়েছে। তাহলে পড়েছে। এই যে এই একটা পংক্তিতে চারবার আমাদের কি হচ্ছে, স্বরভঙ্গি পরিবর্তিত হচ্ছে। তাহলে এই যে চারবার পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ কবিতার এই পংক্তিতে চারটা জ্যোতি পড়েছে। তাহলে জ্যোতির বিষয়টা বুঝতে পেরেছো? যে একটা কবিতার জি লাইন স্যার। যখন আমরা পড়বো, যেমন বলি কি, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, দিতে এখানে যাই। আমার এখানেও কিন্তু চারবার স্বরভঙ্গি পরিবর্তন হচ্ছে। তো যেখানে যেখানে পরিবর্তন হয়ে আই যাচ্ছে, ছেলেরা একটা। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাগুলোতে জ্যোতি পড়ছে। এরপরে আসি পর্ব। এই দুই পর্বটা ছন্দ নির্ণয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খেয়াল করে দেখো যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, খেয়াল করো, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, অর্থাৎ একই কিন্তু ব্যাপারটা। বাঁশবাগানের এখানে এক জায়গায় আমরা একটু আমাদের আমার যে স্বরের ভঙ্গি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাথার উপর এখানেও চেঞ্জ হচ্ছে, চাঁদ উঠেছে এখানেও চেঞ্জ হচ্ছে, ওই। ওই সেখানে চেঞ্জ জি হচ্ছে। স্যার। তাহলে এখানে স্বরভঙ্গি চেঞ্জ হচ্ছে কয়বার? চারবার। এখানে 4বার। হ্যাঁ, অর্থাৎ জ্যোতি পড়ছে চারটা। এখন এই জ্যোতির উপর নির্ভর করেই কিন্তু পর্ব তৈরি হয়। কিভাবে তৈরি হয়? এক জ্যোতি থেকে পরবর্তী জ্যোতি পর্যন্ত অংশকে বলা হয় পর্ব। অর্থাৎ শুরু হয়েছে জ্যোতি কোথা থেকে? তাহলে বাঁশ বাগানের, এখানে জ্যোতি বাস। পড়েছে। তাহলে স্যার, হ্যাঁ বলো। তাহলে স্যার বিষয় হচ্ছে তাহলে যদি জ্যোতি বলি তাহলে দেখা যাচ্ছে যে বাঁশ বাগানে মাথার উপর, হুম। বা দেখা যাচ্ছে এখানে বাঁশ বাগানে একটা জ্যোতি দেখা, আর হচ্ছে যে তাহলে স্যার মানে জ্যোতি আর পর্ব আমরা স্যার বুঝবো কিভাবে যে কোনটা জ্যোতি কোনটা পর্ব? হ্যাঁ, বুঝবা হচ্ছে, বোঝার কারণটা সহজ উপায়টাই হচ্ছে, যেখানে জ্যোতি পড়ছে, বিশেষ করে আমরা দেখব যে যেখানে জ্যোতি পড়ে পর্ব সেখানে হয়, জি যেখানে স্যার। জ্যোতি পড়বে। বুঝছো? এই যে বলা হচ্ছে এক জ্যোতি থেকে পরবর্তী জ্যোতি পর্যন্ত অংশকে পর্ব বলা হয়। জ্যোতিটা জ্যোতি চিহ্ন আমরা জানি যে দাঁড়ি, কমা, কোলন, সেমিকোলন, ড্যাশ, এগুলো হচ্ছে কি বিরাম চিহ্নগুলোই জ্যোতি চিহ্ন। আর জি পর্বটা, স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে মানে স্যার জ্যোতি পড়বে সেটা বুঝবো কিভাবে, মানে আমরা কবিতা আবৃত্তির সময় যেখানে আমাদের নিঃশ্বাসটা মানে সচরাচর থেমে যাচ্ছে, থেমে যাচ্ছে সেইখানে বা, আমরা জ্যোতিটা ব্যবহার করব। হ্যাঁ 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 হ্যাঁ, সেখানে তোমার বুঝতে হবে যে এখানে জ্যোতি পড়ছে। ওই যে এখানে বলছি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, দেখো আমার স্বরভঙ্গিটা কিন্তু এখানে চারবার পরিবর্তিত হয়ে গেল। যেখানে যেখানে স্বরভঙ্গিটা পরিবর্তন হবে সেখানেই জ্যোতি পড়বে, আর যেখানেই জ্যোতি পড়বে সেই জ্যোতির জায়গাটা পর্যন্ত হচ্ছে একটা পর্ব। বুঝতে পেরেছো কি? জি খেয়াল স্যার। করো, জি স্যার। যেখানে, হ্যাঁ জি যেখানে, স্যার। হ্যাঁ যেখানে জ্যোতি পড়বে সেখানেই পর্ব হবে। তো কবিতার লাইনে যেহেতু জ্যোতি চিহ্নের তেমন ব্যবহার থাকে না, সে তাই এটাকে আমরা যখন ছন্দ নির্ণয় করতে যাব তখন সেটাকে কি করব, পর্ব দিয়ে, এই যে বড় দাঁড়ি চিহ্ন আছে না, যে প্রতিটি পর্বকে জি বড় স্যার। দাঁড়ি চিহ্ন দিয়ে বোঝানো হয়। এরকম বড়
দাঁড়ি চিহ্ন দিয়ে সেটাকে প্রকাশ করা হবে। আচ্ছা, আমরা পরেরটা দেখি, পংক্তি। পংক্তিটা হচ্ছে কি, সাধারণভাবে আমরা কবিতার যে প্রত্যেকটা লাইন দেখি না, এই লাইনটাকে এক একটা পংক্তি বলে। যেমন এখানে দেখো, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। আমি এখানে কিন্তু পর্বগুলোকে দিয়ে রেখেছি, দেখো পর্বের দাগগুলো দেওয়া আছে। কেমন করে ঘুরছে মানুষ অন্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ঘুরছে তারা কেমন করে। তাহলে এখানে কয়টা লাইন আছে কবিতা? চারটা লাইন আছে। এই কবিতার এক একটা লাইনকেই বলা হয় পংক্তি। অনেকে কিন্তু বলে চরণ, কিন্তু চরণ আলাদা জিনিস। এগুলো হচ্ছে পংক্তি, এগুলো চরণ নয়। তাহলে কবিতার লাইনকেই বলা হচ্ছে পংক্তি। হ্যাঁ, এরপরে আমরা যাই চরণ। হ্যাঁ, এবার আসি আমরা চরণ। চরণ জিনিসটা কি, যে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে। দেখো, কবিতা যখন কবিতার ঢঙে পড়া হবে তখনই কিন্তু জ্যোতি চিহ্নগুলো বুঝতে পারবা, আর যেখানে জ্যোতি পড়বে সেখানে কি হবে, পর্ব তৈরি হয়ে যাবে। এখানে দেখো পংক্তি আছে কয়টা, দুইটা, কিন্তু চরণ একটা। চরণ বলতে কি, আমরা যখন গদ্য লিখি এখানে, হ্যাঁ, যেখানে দাঁড়ি দিই না, এই দাঁড়িটা হচ্ছে কি একটা পূর্ণ বাক্য। হ্যাঁ, যেখানে দাঁড়ি দিই সেটা হচ্ছে কি একটা পূর্ণ বাক্য। তো কবিতার ক্ষেত্রে যে কয়টা লাইন নিয়ে একটা পূর্ণ বাক্য অর্থাৎ একটা ভাব প্রকাশিত হবে সেটাকেই বলা হবে চরণ। অর্থাৎ সেখানে এক লাইনে স্যার আমরা যেই হলো বলো স্যার, আমরা যে কমা দেই, কমাকে কি ওইখানে কি আমরা হলো পূর্ণ বাক্য ধরতে পারবো, না দাঁড়ির ওইখানে শুধুমাত্র চরণকে ধরবো স্যার? না, দাঁড়ির ওখানে ধরতে হবে, কমা নয়। আমরা বাক্য, সার্থক বাক্য কাকে বলি, যেখানে একদম দাঁড়ি পড়বে সেই জায়গাটাই। হ্যাঁ, কমাটা হচ্ছে বাক্যের একটা অংশ। অনেক সময় আমরা দেখি, দেখা যাচ্ছে যে একটা কবিতার 4 লাইন হয়েছে, 4 লাইন হয়ে কমা আছে, একটা আবার স্পেস আছে, তারপরে দেখা যাচ্ছে আবার 2 লাইন পরে একটা দাঁড়ি, তাহলে আমরা কি 6 লাইন মিলে একটা ধরবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওইটুক নিয়ে স্যার মানে 4টা বা 8টা পংক্তিতেও তো একটা চরণ হতে পারে, তাই না? অবশ্যই হতে পারে, একটা পংক্তিতে একটা চরণ হতে পারে, 2টাতে হতে পারে, 3টা 4টাতে একটা চরণ হতে পারে। চরণটা হচ্ছে মানে মনের ভাবটা যেখানে শেষ হবে, প্রকাশ হবে, সেইখানেই চরণ হবে। চরণ হবে একটা মনের ভাব, একটা মনোভাব, একটা বাক্য। যেমন একটা প্যারাগ্রাফে অনেকগুলো বাক্য নিয়ে একটা প্যারাগ্রাফ হয়। তো এখানে এখানে খেয়াল করো, আমি স্তবকটা দেখাই, দুইটা জিনিস আমি একসাথে আলোচনা করি তাহলে বুঝতে পারবা। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। দেখো, পাখি সব করে রব রাতি পোহাইল, এখানে খেয়াল করো, রাতি পোহাইলেতে একটা মনোভাব প্রকাশিত হয়ে যাচ্ছে। তার মানে পোহাইলে পর্যন্ত একটা চরণ, একটা লাইন দিয়ে। আবার কাননে কুসুম কলি সকলই ফুটিল, এটাও বুঝতে পারছি, এটাও একটা লাইন, এবং এটাও কিন্তু একটা চরণ। স্তবকটা হচ্ছে যে বাংলায় যেটাকে আমরা বলছি কি পরিচ্ছেদ, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা কি প্যারা বলি। একটা প্যারাগ্রাফ যেটা, সেটাকে বলছি স্তবক। একটা প্যারাগ্রাফের মধ্যে কি থাকে, অনেকগুলো বাক্য থাকে, সেই প্যারাগ্রাফের এক একটা বাক্যকে কিন্তু আমরা বলবো কি, এক একটা বাক্যকে আমরা বলবো চরণ। এইভাবে তাহলে একটা কবিতার মধ্যে যেমন আমরা বঙ্গভাষা কবিতা যদি দেখি, সেখানে 2টা স্তবক আছে, একটা অষ্টক আর একটা হচ্ছে শতক। তো সেখানে দেখা যাচ্ছে যে চরণ আরো বেশি থাকতে পারে, বুঝছো? তাহলে চরণ এবং স্তবক, চরণ হচ্ছে একটা বাক্য, একটা মনোভাব, আর অর্থাৎ যে কোনো একটা বাক্য যেখানে একটা মনোভাব প্রকাশিত হবে। আর স্তবক হচ্ছে একটা পরিচ্ছেদ, একটা প্যারাগ্রাফ, অর্থাৎ যেখানে একটা পূর্ণাঙ্গ বিষয় কি হবে, প্রকাশিত হবে। তাহলে চরণ আর স্তবক এই 2টা জিনিস বুঝতে পেরেছো। স্তবকের বৈশিষ্ট্য, স্তবক কেমন হয়, একাধিক চরণে স্তবক সৃষ্ট, তবে মোট কটি চরণে স্তবক হবে তার কোনো নিয়ম নেই। অর্থাৎ চরণ যদি 2টা হয়, 2টা চরণ দিয়ে কি হতে পারে, একটা স্তবক হতে পারে, আবার 8টা চরণ দিয়েও একটা স্তবক হতে পারে। এর এক একটি স্তবকে এক এক রকমের ভাব ব্যক্ত হয়। মানে ওই যে বলছি প্যারাগ্রাফের কথা বললাম,
অর্থাৎ প্যারাগ্রাফ এক একটা দিয়ে আমরা যখন একটা রচনা লিখি তখন কিন্তু সেখানে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে। তো এক একটা প্যারাগ্রাফে কিন্তু এক এক ভাব ব্যক্ত হয়। বিভিন্ন স্তবকে সমগ্র কবিতাটি একটি মালার আকার ধারণ করে। তাহলে আমরা যখন কবিতাগুলো পড়ব তখন দেখব যে ছোট ছোট ভাবে বলাকার কবিতাগুলো তোমরা দেখছো, যেহেতু পড়েছো, সেখানে দেখবা যে কিছু দূর পরপরই কি হয়েছে, এক একটা স্তবক তৈরি হয়ে গেছে। প্রতিটি স্তবকের চরণগুলি হয় পরস্পর সমান হবে, না হয় সুনির্দিষ্ট মাপের হবে। এখানে সুনির্দিষ্ট বানানটা ভুল আছে, সুনির্দিষ্ট মাপের হবে। পরস্পর সমান হয়, না হয় একই মাপের হয়। কোন কোন স্তবকে মিলের বৈচিত্র্য দেখা যায়, অর্থাৎ প্রথম স্তবক যেই মিল দিয়ে শেষ হয়েছে পরের স্তবকেও কি থাকে সেই মিল বিন্যাসটা লক্ষ্য করা হয়। তাহলে আমরা স্তবক সম্পর্কে যেটা সব থেকে গুরুত্ব দিব যে স্তবকে চরণের সংখ্যার কোনো নির্দিষ্টতা নেই। অর্থাৎ পংক্তি থেকে যদি শুরু করি তাহলে পংক্তির সমষ্টি হচ্ছে চরণ, চরণের সমষ্টি হচ্ছে স্তবক। স্তবক হ্যাঁ, স্তবক হচ্ছে একটা পুরো পরিচ্ছেদ বা প্যারাগ্রাফ, চরণ হচ্ছে এক একটা বাক্য বা ডাঁড়ি, আর এক একটা কবিতার লাইন যেটা সেটাকে আমরা বলছি পংক্তি। হ্যাঁ, স্তবক শেষে। তাহলে আমরা যদি এই জিনিসগুলো বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ছন্দ নির্ণয় করা সহজ হবে। কেন? যে ছন্দ নির্ণয় করতে গিয়ে কিন্তু আমাদের পংক্তি বিষয়টা খুব লাগবে, আমাদের লাগবে হচ্ছে পর্ব, লাগবে মাত্রা, এই বদ্ধাক্ষর, মুক্তাক্ষর। তোমরা নিশ্চয় এসব বিষয়গুলো বুঝতে পেরেছো। আমি এখন হ্যাঁ, কোনোটাতে কি কোনো সমস্যা আছে এগুলোর মধ্যে? থাকলে বলতে পারো। আমার একটা সমস্যা আছে। হ্যাঁ বলো। স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে অক্ষরের ব্যাপারটা। হচ্ছে স্পন্দন আর হচ্ছে মানে অন্যান্য শব্দের মানে মতো তো স্পন্দন না, ওটা তো একটু আলাদা। স্পন্দন, স্তুতি, এইগুলোতে মানে হচ্ছে কয় অক্ষরের হবে? স্পন্দন 2 অক্ষরের আসছে কি নাকি 3 অক্ষরের? না, অক্ষর হচ্ছে 2টা, অক্ষর 2টা। কিন্তু এখানে সমস্যা হবে কি যে তোমার আমরা যখন মাত্রার বিন্যাস করতে যাব তখন দেখো মুক্তাক্ষর যেটা, মুক্তাক্ষর সব ছন্দেই কিন্তু এক মাত্রা, কিন্তু বদ্ধাক্ষর স্বরবৃত্ত ছন্দে এক মাত্রা, মাত্রাবৃত্ত ছন্দে 2 মাত্রা, আর অক্ষরবৃত্ত ছন্দে কখনো এক মাত্রা কখনো 2 মাত্রা। তাই স্পন্দন এখানে 2টা অক্ষর আছে, এই অক্ষরটা স্বরবৃত্ত ছন্দে 2 মাত্রা হবে, মাত্রাবৃত্ত ছন্দ হবে 4 মাত্রা, কিন্তু অক্ষরবৃত্ত ছন্দ হয়ে যাবে 3 মাত্রা। তো এগুলো বিস্তারিত আলোচনা তোমাদের সাথে আমরা যখন নিয়মিত ক্লাস করব তখন অবশ্যই করব। আমরা এখন এই কয়েকটা বিষয় আরেকবার একটু দেখে নিই। আমরা প্রথমে বলেছি বদ্ধাক্ষর, হ্যাঁ মুক্তাক্ষর, মুক্তাক্ষর যে অক্ষর উচ্চারণে আটকে যায় না, বদ্ধাক্ষর যে অক্ষর উচ্চারণ আটকে যায়। আমরা পর্ব বলছি এক জ্যোতি থেকে আরেক জ্যোতি পর্যন্ত অংশকে, অর্থাৎ কবিতা আবৃত্তি করার সময় প্রতিটা পংক্তির যেখানে স্বরভঙ্গিগুলো পরিবর্তিত হয় সেখানে এক একটা পর্ব নির্ধারিত হয়। এরপরে পংক্তি বলছি কবিতার লাইনকে, আর মাত্রা বলছি আমরা প্রত্যেকটা বিশেষ করে যখন প্রত্যেকটা শব্দকে উচ্চারণ করব সে উচ্চারণ ভঙ্গির উপর নির্ভর করে অক্ষর নির্ধারিত হবে এবং অক্ষরগুলো ছন্দের উপর নির্ভর করে মাত্রা পরিমাণ নির্ধারিত হবে। এরপরে আমরা চরণ পেয়েছি, স্তবক পেয়েছি। চরণ হচ্ছে একটা পূর্ণ বাক্য আর স্তবক হচ্ছে চরণের সমষ্টি, যেটাকে আমরা বাংলায় বলতে পারি। হ্যাঁ, আমরা এবার ছন্দের আলোচনায় প্রবেশ করি। প্রথমে আসি যে ছন্দের প্রকারভেদ। ছন্দ 3 প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। হ্যাঁ, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। হ্যাঁ, আমরা এখন স্বরবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করি। স্বরবৃত্ত ছন্দ দেখো, প্রথমে আমি একটা কবিতা দিয়েছি, কবিতাটা একটু তোমরা পড়ো। কে বকেছে কে মেরেছে, কে বকেছে কে মেরেছে গাল, তাই তো খোকা রাগ করেছে ভাত ভাত খাইনি কাল।
দেখো আমি যেখানে পর্বের দাগগুলো দিয়েছি বাঁকা করে দিয়েছি বোঝার জন্য, তাই না? এই জি স্যার। জায়গায় জি স্যার। হচ্ছে এবং এগুলো এক একটা পর্ব। আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে কে, বো, কে, ছে চারটাই মুক্তাক্ষর। স্বরবৃত্ত ছন্দে বলা জি হচ্ছে মুক্তাক্ষর এক মাত্রা হবে, তাহলে চারটা মাত্রা পাচ্ছি। কে, মে, রে, ছে, এখানেও চারটা পাচ্ছি। 3 মাত্রা। কি? চার জি মাত্রা। স্যার, চারটায়। হচ্ছে আবার দেখো কে, দি, এ, ছে, আবার চার মাত্রা পাচ্ছি। গাল, এটা হচ্ছে কি বদ্ধাক্ষর, এখানে এক মাত্রা পাচ্ছি। তাহলে মাত্রা সংখ্যা পাচ্ছি কত? 4 যোগ 4 যোগ 4 যোগ 1। পর্ব সংখ্যা পাচ্ছি কয়টা? 4টা। তাহলে প্রতিটা পর্বে আমরা কয় মাত্রা করে পাচ্ছি? 4 মাত্রা। হ্যাঁ, আর শেষের পর্বটা কি আছে? অপূর্ণ আছে। এটা অপূর্ণ থাকতে পারে। তাহলে এখানে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতি পর্বে মাত্রা সংখ্যা হবে 4। আর হ্যাঁ, এটা বদ্ধাক্ষর হোক বা মুক্তাক্ষর হোক, যেটাই হোক, এখানে প্রতিটা অক্ষরই হবে এক মাত্রা। তাহলে আমরা সংজ্ঞাটা নির্ণয় করব কিভাবে? যে ছন্দে প্রতি পর্বে মাত্রা সংখ্যা 4 এবং মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর উভয়ই এক মাত্রা হিসাবে ধরা হয় তাকে স্বরবৃত্ত ছন্দ বলে। অর্থাৎ এখানে খুব স্পষ্ট ব্যাপারটা যে মুক্তাক্ষর হোক বা বদ্ধাক্ষর হোক, যে কোনোটাই হোক, সেখানে মাত্রা হবে একটা, আর প্রত্যেক পর্বে মাত্রা সংখ্যা হবে 4। অর্থাৎ যেখানে আমাদের ওই যে জ্যোতি পড়বে বা যেখান থেকে পর্ব, সেই পর্ব পর্যন্ত মাত্রা সংখ্যা হবে 4। তাহলে প্রতি পর্বে মাত্রা সংখ্যা 4, মুক্তাক্ষর বদ্ধাক্ষর উভয় এক মাত্রা, তাকে বলা হয় কি? স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে শব্দের প্রথমে, অর্থাৎ পর্বের প্রথমেই শ্বাসাঘাত পড়বে। শ্বাসাঘাত মানে কি? শ্বাসের উপর একটা আঘাত লাগবে, একটু জোরে শ্বাসটা পড়বে। যেমন বলছে কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল। দেখো প্রতিটাকে আমি একটু কি করছি? চাপ দিয়ে দিয়ে উচ্চারণ, হ্যাঁ, জোর দিয়ে, এটাকে বলা হচ্ছে শ্বাসাঘাত। স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে কি? বদ্ধাক্ষর ও মুক্তাক্ষর সবসময় একমাত্রা ধরা হয়। প্রতিটি পংক্তি সাধারণত 4টি পর্বে বিভক্ত থাকে এবং প্রতি পর্বে মাত্রা সংখ্যা 4। যেমন এখানে দেখো, হালকা হাসি, হাসছে কেবল, ভাসছে যেন আলকা স্রোতে। এখানে একদম 4টা পর্ব আছে এবং 4টাই পরিপূর্ণ। শেষের পর্বটা অপূর্ণ থাকতে পারে, হ্যাঁ। কিন্তু এখানে দেখো হালকা, হাল বদ্ধাক্ষর, কা হচ্ছে মুক্তাক্ষর, তাহলে 2 মাত্রা পাচ্ছি। হাসি, হা মুক্তাক্ষর, সি মুক্তাক্ষর, এখানেও 2 মাত্রা পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাচ্ছি 4 মাত্রা। এরকম করে প্রতিটা পর্বে, এখানে 4টা পর্ব আছে, প্রতিটাতেই মাত্রা সংখ্যা হচ্ছে 4। শেষের পর্বটি প্রায় অপূর্ণ থাকে, বুঝছো? শেষের পর্বটি, এই যে এখানে বলে দিচ্ছে যে শেষের পর্বটি প্রায় অপূর্ণ থাকে। অপূর্ণ মানে কি? যে সেখানে 1 মাত্রা হতে পারে, 2 মাত্রা হতে পারে, 3 মাত্রাও হতে পারে। যদি 4-এর কম হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? অপূর্ণ পর্ব। দেখো এই যে এখানে আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম, কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল। গাল, হ্যাঁ, গালটা হচ্ছে কি? বদ্ধাক্ষর। তাহলে বদ্ধাক্ষর এখানে কি হবে? 1 মাত্রা হবে। আর যদি 1 মাত্রা হয় তাহলে এই পর্বটা হয়ে যাচ্ছে অপূর্ণ পর্ব। তাহলে আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম তাতে দেখছি যে 4টা পর্ব থাকতে পারে এবং 4টাই পূর্ণ পর্ব থাকতে পারে। পর্ব 4টা হবে, কিন্তু সেখানে শেষের পর্বটা অপূর্ণ থাকতে পারে। প্রত্যেক পর্বের প্রথমে শ্বাসাঘাত পড়ে, যেটা আমি তোমাদের সংজ্ঞায় উল্লেখ করেছিলাম যে প্রথমেই পর্বটা, যেমন কেউ বা, প্রতিবারই কেউ বা যখন আমরা উচ্চারণ করছি তখন একটু জোর দিয়ে উচ্চারণ করছি, এটাকেই বলা হচ্ছে শ্বাসাঘাত। প্রতিটি পংক্তি সাধারণত 4টি পর্বে বিভক্ত থাকে। এটা হচ্ছে সাধারণ রূপ যে 4টি পর্বে বিভক্ত থাকবে, তবে কোনো কোনো ক্ষেত্রে সেখানে 2 বা 3 পর্বেরও পর্ব দেখা যায়। তাহলে আমরা এখন পর্যন্ত যতটুকু আলোচনা করলাম
তাতে দেখি যে স্বরবৃত্ত ছন্দর মূল যে বিষয় সেটা হচ্ছে যে এখানে পর্ব সংখ্যা থাকে সচরাচর চারটি থাকে বেশি, 2-3 দেখা যায় কিন্তু খুব কম। আমরা বেশি আচ্ছা। 4 পর্বের দেখি। 4 পর্বটা একদম পরিপূর্ণ থাকতে পারে, আবার একটু কখনো কখনো অপরিপূর্ণ অপূর্ণ থাকতে পারে। অপূর্ণ বলতে 2 বা সেটা 3 হ্যাঁ 2 বা 3 না, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, যে কোনোটাই থাকতে পারে। হ্যাঁ একদম শেষে যেটা হবে। হ্যাঁ তাহলে আমরা যেটুক দেখছি তাতে বা যতটুক দেখলাম তাতে স্বরবৃত্ত ছন্দের মূল বিষয়টাই হচ্ছে যে মুক্তাক্ষর বদ্ধাক্ষর যাই হবে একমাত্রা হবে। আর এখানে পর্ব সংখ্যা থাকবে 4। এই 4টা পর্বে প্রতি পর্বে মাত্রা সংখ্যা হবে 4। 4-এর কমে কিন্তু মূল পর্বগুলোর মাত্রা হবে না, শেষের পর্বটা অপূর্ণ হতে পারে এবং সেখানে 1, 2 বা 3 মাত্রা থাকতে পারে। তাহলে তোমরা নিশ্চয় এই ছন্দের প্রাথমিক যে পরিচয়গুলো সেগুলো বুঝতে পেরেছো। আর জি স্যার। স্বরবৃত্ত ছন্দ নিয়ে যেগুলো আলোচনা করলাম সেগুলো থেকেও তোমরা এই স্বরবৃত্ত ছন্দের বিভিন্ন বিষয়গুলো আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছো। তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো। অ্যাসাইনমেন্ট কুইজ প্রশ্ন। স্বরান্ত অক্ষর কাকে বলে? অক্ষর কয় প্রকার? পর্ব কিসের দ্বারা নির্বাচন করা হয়? ছড়ার ছন্দ বলা হয় কোন ছন্দকে? স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর কয় মাত্রা? ছোট প্রশ্ন, চরণ কাকে বলে? সংক্ষেপে লেখো। স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য তুলে ধরো। ছন্দ বিশ্লেষণ করো। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। বড় প্রশ্ন, ছন্দ কাকে বলে? ছন্দের প্রয়োজনীয়তা আলোচনা করো। বাংলা ছন্দ কত প্রকার? ছন্দের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। ধন্যবাদ সকলকে।